অধ্যায় ৪১২ চিঠি। ডেভিল ডগের মনিব এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে ভেবে ক্লাইন তার কৌশল বদলে ফেলল। সে আইসেনগার্ড স্ট্যান্টনের সাথে তার সব মেলামেশার কথা বিস্তারিত খুলে বলার সিদ্ধান্ত নিল। এর পাশাপাশি সে নিজে থেকেই আইসেনগার্ড স্ট্যান্টনের সেই ডিটেকটিভ টিমের কথা জানাল। সিরিয়াল কিলিংয়ের তদন্ত করার জন্য সেই টিম তৈরি করা হয়েছিল এবং সেখান থেকে তারা বাউন্টির একটা অংশও পেয়েছিল। ওই কাজে আমি শুধু কিছু আইডিয়া দিয়েছিলাম, মানে ডিটেকটিভদের ভাষায় বললে কিছু পরামর্শ দিয়েছিলাম, ক্লাইন শেষ করল। কিন্তু মিস্টার স্ট্যান্টন সেটাকেই সবচেয়ে বড় অবদান বলে ধরে নিয়েছিলেন, তাই বাউন্টির একটা বড় অংশ আমিই পেয়েছিলাম। জিজ্ঞাসাবাদ করা অফিসার দুজনেই তথ্য লিখে নিল এবং এর কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইল। ক্লাইন তাদের স্টুয়ার্ট, কাসলানা এবং অন্য প্রাইভেট ডিটেকটিভদের নাম আর ঠিকানা দিল। খুব ভালো, মিস্টার মরিয়ার্টি, আপনার উত্তর বেশ বিস্তারিত। একজন পুলিশ অফিসার লেখা থামিয়ে জিজ্ঞেস করল, আজ আপনি আইসেনগার্ড স্ট্যান্টনের বাড়িতে কতক্ষণ ছিলেন? মানে আপনি ঢোকার পর থেকে আমরা আপনাকে খুঁজে পাওয়া পর্যন্ত কতক্ষণ সময় পার হয়েছে? ক্লাইন এক মুহূর্ত ভাবল। সে তার উকিল ইউর্গেনের সাথে কোনো পরামর্শ না করেই সরাসরি উত্তর দিল, প্রায় 2 থেকে 3 মিনিট। সে যা অনুভব করেছিল তার ওপর ভিত্তি করেই এই কথাটা বলল। অন্য পুলিশ অফিসারটি ভ্রু কুঁচকে তাকাল। আশেপাশের অনেক বাসিন্দা নিশ্চিত করেছে যে আপনি দুপুর 2:10 দিকে আইসেনগার্ড স্ট্যান্টনের বাড়িতে ঢুকেছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি 2:28 তার মানে আপনি ওই বাড়িতে প্রায় 18 মিনিট ছিলেন, 2-3 মিনিট নয়। এই দীর্ঘ সময় আপনি ঠিক কি করছিলেন? আপনি কেন বেরিয়ে এসে পুলিশ ডাকলেন না? 18 মিনিট পার হয়ে গেছে। ক্লাইন হঠাৎ কপালে ভাঁজ ফেলল। ওর মনে হচ্ছিল সেই অস্তিত্বটা যখন ওকে নিঃশব্দে নজরে রাখছিল, সেই থমথমে অবস্থাটা মাত্র 1 মিনিটের মতো স্থায়ী ছিল। তাহলে 18 মিনিট সময় কিভাবে চলে গেল? সেই অদ্ভুত নজরদারির অনুভূতি কি ওর সময়ের হিসাব গুলিয়ে দিয়েছিল, নাকি অন্য কিছু হয়েছিল? এটা কি অন্য পক্ষের কোনো বেউন্ডার ক্ষমতা ছিল? যদি সত্যিই সে ডেভিল ডগের মনিব হয়ে থাকে, তবে তার সিকোয়েন্স অন্তত 6 হওয়া উচিত, আর সিকোয়েন্স 5 হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। ক্লাইন যখন এসব ভাবছিল, ইউর্গেন তখন সামনে ঝুঁকে এলো। সে পুলিশদের ওপর অভিযোগ আনতে চাইছিল যে তারা ওর ক্লায়েন্টকে বিভ্রান্তিকর প্রশ্ন করছে। এটা খুব একটা জোরালো যুক্তি ছিল না, কিন্তু সে শুধু চেয়েছিল জিজ্ঞাসাবাদের তালটা ভেঙে দিতে, যাতে ওর ক্লায়েন্ট একটু সময় পায়। এই সময় ক্লাইন হাত তুলে কপাল ঘষল। আমি যা বলেছি সেটাই সত্যি। আমি আইসেনগার্ড স্ট্যান্টনের বাড়িতে ঢোকার পর আমার মনে হয়েছে মাত্র 2 বা 3 মিনিট পার হয়েছে। একটু জোর দিয়ে সে আবার বলল, হ্যাঁ, আমার তেমনই মনে হয়েছে। 2 অফিসার একে অপরের দিকে তাকাল, তারপর জবানবন্দি লিখে নিল। খানিকক্ষণ চুপ থাকার পর সেই অফিসার আবার প্রশ্ন করল। সেই 18 মিনিটের মধ্যে একজন চাকর বাইরে থেকে ফিরে কলবেল বাজিয়েছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। তাই সে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে মেঝেতে অনেকগুলো লাশ দেখতে পায়। সে দেখেছিল আপনি অ্যাক্টিভিটি রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। সে প্রচণ্ড ভয় পেয়ে পাগলের মতো পুলিশ স্টেশনের দিকে দৌড়াতে থাকে। অনেক পথচারী আর বাসিন্দা সেটা দেখেছে। ক্লাইন উকিল ইউর্গেনের চোখের ইশারা এড়িয়ে মাথা নাড়ল। আমি কোনো কলবেলের শব্দ শুনিনি। অফিসার দুজন আবার একে অপরের দিকে তাকাল, কিন্তু কোনো মন্তব্য করল না। তারা শুধু কথাটা লিখে নিল। তারা অন্য খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশ্ন করল। ক্লাইন কিছুই করেনি, তাই তার মনে কোনো ভয় ছিল না। সে সত্যি কথাই বলল। শেষে সে নিজেকে আটকাতে না পেরে জিজ্ঞেস করল, আপনারা কি ডিটেকটিভ আইসেনগার্ড স্ট্যান্টনকে খুঁজে পেয়েছেন? অ্যাক্টিভিটি রুমে কোনো লাশ তো দেখা হচ্ছিল না। তিনি নিশ্চয়ই বেঁচে আছেন, তাই না? একজন পুলিশ অফিসার কলম দিয়ে টেবিলে টোকা দিল। এটা নিয়েও আমরা অবাক হচ্ছি। বাড়ির শুধু ওই ঘরেই ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। সবগুলো জানালা বন্ধ ছিল, আর সেগুলো কয়েকদিন ধরেই খোলা হয়নি। ব্যাকলন্ডের এই শীতের সময় এটাই স্বাভাবিক। হামলাকারী আর মিস্টার আইসেনগার্ড স্ট্যান্টন অদ্ভুতভাবে ঘর থেকে হাওয়া হয়ে গেছেন। আমরা বাড়ির ভেতর বা আশেপাশে কোথাও তাদের কোনো চিহ্ন খুঁজে পাইনি, এমনকি কোনো রক্তের দাগও নেই। ক্লাইনের কথা শোনার অপেক্ষা না করেই অফিসার নিজেই নিজের প্রশ্নের উত্তর দিল। আপনি নিশ্চয়ই অ্যাক্টিভিটি রুমের দরজা আর বাড়ির মেইন দরজার কথা বলতে চাইছেন। কিন্তু অনেক মানুষ এটা নিশ্চিত করেছে যে আশেপাশে কাউকে তাড়া করতে দেখা যায়নি। কাউকে জিম্মি করে নিয়ে যাওয়া বা কোনো লাশ সরিয়ে নেওয়ার মতো কিছুও কেউ দেখেনি। হয়তো এটা মাঝরাতে ঘটেছিল, নাকি তারা দেয়াল ভেদ করে চলে যেতে পারে। ক্লাইন মনে মনে অনেকগুলো সম্ভাবনার কথা ভাবল এবং নিঃশব্দে প্রার্থনা করল, গডেস যেন ডিটেকটিভ আইসেনগার্ড স্ট্যান্টনকে রক্ষা করেন এবং তিনি যেন এই বিপদ থেকে বেঁচে ফেরেন। অ্যাভারনাইট গডেস তো বিপদ আর আতঙ্কের সম্রাজ্ঞী ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর ক্লাইনকে একটা ছোট ঘরে আটকে রাখা হল। পুলিশ 15 মিন্স্ক স্ট্রিট থেকে প্রমাণ হিসেবে সেই চিঠিটা সংগ্রহ করার জন্য উকিল ইউর্গেনের সাথে লোক পাঠাল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ক্লাইন অবশেষে জামিন পেল। এর জন্য তাকে 50 পাউন্ড জমা দিতে হল। আগের বারের চেয়ে এটা অনেক বেশি দামি। একজন সাধারণ ডিটেকটিভের পক্ষে এত টাকা জোগাড় করা বেশ কঠিন। চিসাক পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর ক্লাইন তার কোটের কলারটা টেনে তুলে ইউর্গেনের কাছে অভিযোগ করল।
ইউর্গেনের মুখে তখনও সেই পেশাদার গম্ভীর ভাব ছিল। আগেরবার পরিস্থিতি আপনার পক্ষে ছিল, কিন্তু এবার অনেক প্রমাণ আপনার বিরুদ্ধেই যাচ্ছে। সে একটা ঘোড়ার গাড়ি থামাল, তারপর ক্লাইনের দিকে মুখ ফেরাল। শার্লক, আমি আপনার উকিল। পুলিশের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সাথে আলোচনা করে নেওয়া ভালো ছিল। অন্তত একটা ইশারা দিলেও হতো। কোনো সমস্যা নেই ভেবে যা খুশি বলে দেবেন না। সাধারণ মানুষ যারা এই বিষয়ে দক্ষ নয় তারা সহজেই এমন কিছু বলে ফেলে যা তাদের বিপদ বাড়িয়ে দেয়। এটা আমি আসলে নিজের গল্প নিজে বানানো আর নিজের সমস্যা নিজে মেটানোর অভ্যাস করে ফেলেছি। ক্লাইন আগের কথা ভেবে একটু অপরাধীর মতো হাসল। ঠিক আছে, আমি এটা মনে রাখব। আর কোনো কথা না বলে ইউর্গেন গাড়িতে উঠে পড়ল। ক্লাইন তার উল্টো দিকে বসল এবং ডিটেকটিভ আইসেনগার্ড স্ট্যান্টনের ওপর হামলার কথা ভাবতে লাগল। ভাবতে ভাবতে হঠাৎ সে তার পেটের ভেতর গুড় গুড় শব্দ শুনতে পেল। রাতের খাবারের স্বাভাবিক সময় অনেক আগেই পার হয়ে গেছে। ক্লাইন তার সোনার পকেট ঘড়িটা বের করে দেখল। সে আর খাবার বানানোর পেছনে শক্তি নষ্ট করতে চাইছিল না, তাই কোনো রেস্তোরাঁয় যাওয়া যায় তা নিয়ে ভাবতে লাগল। এই সময় ইউর্গেন চোখ তুলে তাকাল। আমি আমার দাদিকে বলেছি 3 জনের জন্য খাবার তৈরি করতে। আপনাদের ওপর কি চাপ হয়ে যাবে না? ক্লাইন এক মুহূর্ত অবাক হয়ে হেসে ফেলল। ম্যাডাম ডরিসের রান্নার কথা ভাবলে লোভ সামলানো মুশকিল। তারা যখন চেরুড বড়োর মিন্স্ক স্ট্রিটে ফিরে এল, তখন আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো আকাশের অস্পষ্ট লাল চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল লাগছিল। ইউর্গেনের বাড়িতে রাতের খাবার খেয়ে আর বিড়ালটার সাথে একটু মজা করে ক্লাইন সেই ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে বাতাসের মধ্য দিয়ে হেঁটে নিজের বাড়িতে ফিরল। সে অভ্যাসবশত লেটার বক্স হাতাল এবং ব্যাকল্যান্ড ইভিনিং নিউজের একটা কপি বের করে নিল, যা এইমাত্র এসেছে। হাতে খবরের কাগজ নিয়ে ক্লাইন দরজা খুলল। লাঠিটা রাখার সময়ই সে বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। একজন সিয়ার হিসেবে ওর আধ্যাত্মিক ইন্টুইশন ওকে বলে দিল যে কেউ একজন ওর বাড়িতে ঢুকেছিল। এটা কি সেই পুলিশগুলো ছিল যারা প্রমাণ নিতে এসেছিল? ক্লাইন সতর্কভাবে চারদিকে তাকাল এবং হঠাৎ কফি টেবিলের ওপর একটা চিঠি দেখতে পেল। সেখানে শুধু খবরের কাগজ থাকার কথা ছিল। কোনো হামলার জন্য নিজেকে প্রস্তুত রেখে ক্লাইন সাবধানে বসার ঘরে ঢুকল। সে কফি টেবিলের কাছে এগিয়ে গেল। পুরোটা সময় আশেপাশে একদম নিস্তব্ধ ছিল। চিঠির দিকে তাকিয়ে ক্লাইন প্রথমে একজোড়া কালো দস্তানা বের করে হাতে পড়ল, তারপর চিঠিটা খুলল। খামের ভেতর কাগজের একটা পাতলা টুকরো ছিল। সেটা খোলার সাথে সাথেই ক্লাইনের চোখে একটা গাঢ় লাল রং ভেসে উঠল। ওর নাকের কাছে রক্তের একটা হালকা গন্ধ ভেসে এল। সেই কাগজের টুকরোতে জমাট বাঁধা রক্ত দিয়ে লেখা ছিল, তোমরা সবাই মরবে। এটা কি সত্যি ডেভিল ডগের মনিব? তার অনুচরের মৃত্যুর জন্য সে কি এখন সবার ওপর প্রতিশোধ নিচ্ছে? এটা তো দুর্বলের ওপর অত্যাচার আর সবলের কাছে মাথা নত করার মতো ব্যাপার। সে সরাসরি সেই নাইট হক্সদের খুঁজে বের করছে না কেন, যারা সব পরিষ্কার করেছিল? ক্লাইনের বুকটা ধক করে উঠল। ওর মাথায় অনেকগুলো চিন্তা খেলে গেল, কিন্তু দ্রুতই সে নিজের বিরক্তি ঝেড়ে ফেলল। যাকে কাবু করা সম্ভব তার ওপর প্রতিশোধ নেওয়াটা তো স্বাভাবিক। ব্যাকল্যান্ডে এই কয়েক মাসে সে নিজেও কখনো ইনসে জ্যাঙ্গুইলকে খুঁজে বের করার কথা ভাবেনি, কিন্তু লেনেভুসকে ধরার পিছু ছাড়েনি। আশেপাশে আবার ভালো করে দেখার পর ক্লাইন বুঝতে পারল ব্যাপারটা একটু গোলমেলে। প্রতিশোধ নেওয়ার জন্য এমন প্রকাশ্য পথ বেছে নিলে কি অফিসিয়াল বেয়ন্ডারদের হাতে ধরা পড়ার ভয় নেই? এটা কি তার পশনের কোনো অ্যাক্টিং করার শর্ত? নাকি ডিটেকটিভ আইসেনগার্ড স্ট্যান্টন পালিয়ে যাওয়ায় সে বুঝতে পেরেছে যে গোপনে কাজ হবে না, তাই সে তার কৌশল বদলেছে? কিন্তু এই উপায়ের পেছনের কারণ কি? তাছাড়া আমি যখন ডিটেকটিভ স্ট্যান্টনের বাড়িতে ছিলাম, সে স্পষ্টভাবেই আমাকে নজরে রাখছিল। তখন সে আক্রমণ করল না কেন? আমার মতো একজন সাধারণ প্রাইভেট ডিটেকটিভকে কি সে ভয় পাচ্ছিল? না, অসম্ভব। সে কি জানে যে আমি একজন বেয়ন্ডার? হতে পারে মাস্টার কিরো কারণে পথ হারিয়ে ফেলার সেই ঝামেলার সময় আমার সাথে ডেভিল ডগের দেখা হয়েছিল। সে আমার শরীর আর চেহারা দেখেছিল। যদিও আমি ছদ্মবেশে ছিলাম, কিন্তু একটা ডেভিল সেটা ধরে ফেলতে পারে কি না আমি নিশ্চিত নই। হয়তো সেই ঘটনার পর সে কোনোভাবে তার মনিবকে সেই দৃশ্যটা দেখাতে পেরেছে। কিন্তু সেই সময় আমি তো ডেভিল ডগকেও হারাতে পারিনি, লেজ গুটিয়ে পালিয়েছিলাম। তাহলে ভয় পাওয়ার কি আছে? নাকি সে অন্য কিছু নিয়ে চিন্তিত? যেমন আহত আইসেনগার্ড স্ট্যান্টন হয়তো আশেপাশেই কোথাও লুকিয়ে আছেন। সে কি জেনে শুনেই আমাকে এভাবে চিঠি লিখেছে যাতে আমি একজন ওয়াইল্ড বেয়ন্ডার হিসেবে অফিসিয়ালদের সাহায্য চাইতে সাহস না পাই? মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে ক্লাইন সারা বাড়ি তল্লাশি করল এবং দোতলায় উঠে এল। শোবার ঘরের দরজা খোলার পর সেখানে আরও একটা চিঠি ওর চোখে পড়ল। চিঠিটা ডেস্কের ওপর শান্তভাবে পড়েছিল, যেন অনেকক্ষণ ধরে ওর জন্যই অপেক্ষা করছে। ক্লাইন চিঠিটা খুলল এবং গাঢ় লাল রঙে লেখা একটা লাইন দেখতে পেল, পরের জন তুমি। পরের জন কি দুঃসাহস! ক্লাইন দীর্ঘশ্বাস না ফেলে পারল না। এই সময় হঠাৎ ওর মাথায় একটা চিন্তা এলো। সে মাথা তুলে জানালার বাইরে তাকাল। ওর বাড়ির ঠিক উল্টো দিকে কয়েকটা দোতলা বাড়ি ছিল, যেগুলোর আলো জ্বলছিল। রাস্তার ল্যাম্পপোস্টের আলো দেয়ালের ওপর পড়ে
আলো ছায়ার একটা গোলক ধাঁধা তৈরি করেছিল। হঠাৎ সেই ছায়াগুলো নড়াচড়া করতে শুরু করল এবং কুঁচকে গিয়ে টেইলকোট পরা একটা কালো ছায়ার রূপ নিল। সেই ছায়া তার ডান হাতটা তুলল এবং বন্দুকের মতো একটা ইশারা করে ক্লাইনের দিকে তাক করল। তারপর সে হাতটা নামিয়ে নিল এবং সেই কাল্পনিক বন্দুকের নলে একটা ফুঁ দিল। ঠিক তারপরেই সে নিঃশব্দে পেছনে পড়ে গেল এবং অসংখ্য বিচ্ছিন্ন ছায়ায় পরিণত হয়ে মিশে গেল।